ফিটাল লাইফে কিভাবে মেনটেন হয় সার্কুলেশন? ফিটাল লাইফে লাংস কি এয়ার ফিল্ড থাকে? না, তাহলে কি থাকে? ফ্লুইড ফিল্ড থাকে। আচ্ছা, লাংসে পালমোনারি ভেসেলস থাকে, পালমোনারি ভেসেলস গুলো কনস্ট্রিক্টেড থাকে, তার মানে পালমোনারি যে কন্ডাক্টিং সিস্টেমটা রয়েছে তার প্রেশার অনেক হাই, একটা হাই প্রেশার সিস্টেম। তাহলে প্লাসেন্টা থেকে ব্লাড এলো, ব্লাড এসে আম্বিলিকাল ভেসেলস দিয়ে কোথায় গেল? রাইট এট্রিয়াম, রাইট এট্রিয়ামে গেল। রাইট এট্রিয়াম থেকে তারপর কি হয়? রাইট ভেন্ট্রিকেলে এলো। আর একটা ফোরামেন অফ ওভাল থাকে, কিছুটা চলে গেল আমার লেফট এট্রিয়ামে চলে গেল। আচ্ছা, ফোরামেন অফ ওভাল দিয়ে লেফট এট্রিয়ামে গেল, এবারে আসলো কোথায়? রাইট ভেন্ট্রিকেলে। লেফট ভেন্ট্রিকেল ইজ মোর মাস্কিউলার, বাট তখন লেফট ভেন্ট্রিকেল অতটা কিন্তু কাজ করে না, অতটা মাস্কিউলার থাকে না। পরে যখন টার্মে আসবে তখন লেফট ভেন্ট্রিকেল মেজর পার্টটা নেবে। তাহলে রাইট ভেন্ট্রিকেল এলো। এবার রাইট ভেন্ট্রিকেলের সাথে কোন আর্টারি আছে? পালমোনারি আর্টারি। সো যেটা অ্যাডাল্টের হয় কি হয়? ভেনাস ব্লাড পালমোনারি আর্টারি দিয়ে যায়। তাহলে এখানে কিন্তু ভেনাস ব্লাড নয়, এখানে অক্সিজেনেটেড ব্লাড এসেছে, এসেছে তো প্লাসেন্টা দিয়ে। তাহলে কি এই অক্সিজেনেটেড ব্লাডটা পালমোনারি আর্টারি দিয়ে লাংসে চলে যাবে? যাবে না। দাঁড়া, কেন যাবে না বল? লাংসে আমি কি বলেছি? লাংস নাম্বার 1 হচ্ছে ফ্লুইড ফিল্ড, নাম্বার 2 হচ্ছে পালমোনারি ভেসেলস গুলো তখনও কনস্ট্রিক্টেড আছে, সো ওটা হাই প্রেশার সিস্টেম। তাহলে ব্লাড অলওয়েজ কি চাইবে? যেদিকে লো যদি প্রেশার একটা সিস্টেম পায় তাহলে সেদিকে ফ্লো করার। সেই জন্য গড কি ক্রিয়েট করে রেখেছে? ডাক্টাস আর্টারিওসাস। কাকে কানেক্ট করছে? পালমোনারি আর্টারির সাথে আওরটাকে। তাহলে মোস্ট অক্সিজেনেটেড ব্লাড আমার চলে গেল ডাক্টাস আর্টারিওসাস দিয়ে আর্টারির মধ্যে দিয়ে। ঠিক আছে, তাহলে আমার আর লেফট সাইডের কিছু প্রয়োজন হচ্ছে না। আর একটুখানি যা লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকেল এসে সেটা তো পালমোনারি, সেটা মেন অ্যাওর্টার মধ্যে দিয়ে গেল। ঠিক আছে, তাহলে এই দুটো ইম্পর্টেন্ট। তারপরে আমাদের যে সিস্টেমিক যে সার্কুলেশন হচ্ছে সেটা এখন লো প্রেশার, তাহলে ও ওদিক দিয়ে চলে গেল, খুব একটা হাই প্রেশার নেই। এবার ইমিডিয়েটলি আফটার বার্থ বেবি কিছু ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে। ফার্স্ট ট্রানজিশন কি হচ্ছে? আম্বিলিকাল কর্ডটাকে আমরা ক্ল্যাম্প করে দিচ্ছি, কেটে দিচ্ছি। তাহলে এখন আর ওই যে সিস্টেমিক প্রেশারটা কম ছিল সেটা এখন হাই হয়ে গেল। কাটার সঙ্গে সঙ্গে আর একটা কি হলো? ব্রেথ করলো, বেবি ক্রাই করলো আর ব্রিদিং দিল। ফার্স্ট ব্রেথ সঙ্গে সঙ্গে কি রিপ্লেসড হলো? ওই যে ফ্লুইডটা, ফ্লুইড উইল বি রিপ্লেসড বাই এয়ার। এয়ার গেল মানে কি গেল? অক্সিজেন গেল। অক্সিজেন যাওয়া মানেই হচ্ছে পালমোনারি ভেসেলস গুলো তখন ডাইলেটেশন হলো, পালমোনারি ব্লাড ফ্লো ইনক্রিজ করে গেল, ভেসেলের ডাইলেটেশন হলো, তার মানে প্রেশার কি হবে? বাড়বে না কমবে? কমে গেল, রাইট? নেক্সট হচ্ছে আমাদের একটা কি ছিল? পেটেন্ট ডাক্টাস আর্টারিওসাস বলে একটা কথা হয়। তো এতক্ষণ ফিটাল লাইফ অব্দি পেটেন্ট ছিল ডাক্টাস আর্টারিওসাসটা, কিন্তু যেই আমার কর্ড ক্ল্যাম্পিং হয়ে গেল, অক্সিজেন স্যাচুরেশন বেড়ে গেল, ওই অক্সিজেনের ইয়েতে আর প্রোস্টাগ্ল্যান্ডিন কমে যায় বলে ডাক্টাস আর্টারিওসাসের ফাংশনাল ক্লোজার হয়ে গেল। ইট উইল টেক 24 আওয়ার অর 1 to 2 days। যদি প্রিটার্ম হয় তাহলে আরো বেশি টাইম লাগে। ঠিক আছে, তাহলে ডাক্টাস আর্টারিওসাস ওখানে ক্লোজ হয়ে গেছে। তাহলে এখন আর তার মানে রাইট এট্রিয়াম দিয়ে যে ব্লাডটা আসছিল রাইট ভেন্ট্রিকেলে গেল, আর কিন্তু পালমোনারি আর্টারি দিয়ে ডাক্টাস আর্টারিওসাসকে বাইপাস করতে পারবে না। ও সোজা কোথায় যাবে? ওদিকে তো ওই প্রেশারটা যেটা পালমোনারি সার্কুলেশন যেটা হাই প্রেশার ছিল সেটা তো এখন লো প্রেশার হয়ে গেছে। তাহলে ও ব্লাড চলে গেল কোথায়? লাংসকে ওখানে সাপ্লাই করতে। আর এদিকে যেহেতু কর্ড ক্ল্যাম্প করে দেওয়া হয়েছে, সিস্টেমিক প্রেশার যেটা লো ছিল সেটা হাই হয়ে গেছে। এবার লেফট ভেন্ট্রিকেলও একটা মানে মাসেলটা তোর গ্রোথ বেশি হয়ে গেছে, সো লেফট অ্যান্ড রাইট ভেন্ট্রিকেলের যে শানটা ছিল সেটাও এখন কিন্তু ক্লোজ হয়ে গেছে। ফোরামেন ওভাল যেটা ছিল সেও কিন্তু এখন ক্লোজ হয়ে গেছে। ঠিক আছে, নিয়ে নর্মাল অ্যাডাল্ট সার্কুলেশন চলে আসছে। তাহলে 3টে লেভেলে চেঞ্জ হচ্ছে। ডাক্টাস আর্টারিওসাস ওখানে বন্ধ হতে হবে, ফ্লুইডটা চেঞ্জ হয়ে ওখানে এয়ার ঢুকতে হবে। ঠিক আছে, আর হচ্ছে আর এই দুটোই মেন চেঞ্জ। তো এই চেঞ্জে যদি এই ট্রানজিশনটাতে কোনো যদি প্রবলেম হয় তাহলে নিউবর্ন একটা মানে আফটার বার্থের পর কিন্তু নিউবর্ন ঠিকঠাকভাবে হ্যাঁ রেসপিরেশন নিতে পারবে না। যদি ঠিকঠাক ভেন্টিলেশন বাচ্চার না হয় তাহলে কি এফেক্ট পড়বে?
ব্লাড ফ্লো কম হবে, সোজা কথা। ব্লাড ফ্লো অ্যান্ড অক্সিজেনেশন এই দুটো কম হবে। কোথায় কম হবে? প্রত্যেকটা মেজর অর্গানে কম হবে, ব্রেনে কম হবে, হার্টে কম হবে, লাংসে কম হবে, কিডনিতে কম হবে। তো এটাই আমরা একটা ক্লাসে বোধহয় লেকচার ক্লাসে বলেছিলাম, বার্থ অ্যাসফিক্সিয়া। বার্থ অ্যাসফিক্সিয়াতে সেম হয়, ডিক্রিজড অক্সিজেনেশন অ্যান্ড ডিক্রিজড পারফিউশন। ঠিক আছে? এই তাহলে ব্রিদিংটা যদি আমার ঠিকঠাক ভাবে না হয় তাহলে কি হবে? ব্রেনে অক্সিজেন যাচ্ছে না, তার মানে আমাদের রেসপিরেটরি সেন্টারগুলো কোথায় আছে? মেডেলাতে। তাহলে পুয়ার রেসপিরেটরি ড্রাইভ, পুয়ার রেসপিরেটরি এফোর্ট, আমার হার্টে অক্সিজেন কম যাচ্ছে, তাহলে আমরা একটা ব্র্যাডিকার্ডিয়া পাবো। নিউবর্নের নর্মাল হার্ট রেট কত? 100 to 160 বিটস পার মিনিট। তাহলে আমি হার্ট রেট তখন কম পাবো, বিলো 100 পার মিনিট আর বিলো 60 পার মিনিট, এরকম পাবো। ঠিক আছে? পুয়ার রেসপিরেটরি আমরা একটা ড্রাইভ পাচ্ছি, প্লাস পুয়ার পারফিউশন টু অল অর্গান, যেটা বার্থ অ্যাসফিক্সিয়ার পরের যে সিকুয়েলিগুলো সেগুলোতে হবে। তাহলে আরেকটা কি হবে? ব্রেনেও অক্সিজেন কম বলে ওভারঅল পরের বাচ্চাগুলো কি ডেভেলপ করে? সেরিব্রাল পলসি, সিপি, যেটা একটা বার্ডেন ফর আওয়ার সোসাইটি, সেটা আমরা কখনোই চাইবো না। সো এটাকে প্রিভেন্ট করার জন্য ফার্স্ট 1 to 2 মিনিট আফটার বার্থ হচ্ছে ইজ কল্ড দ্য গোল্ডেন পিরিয়ড। এই ফার্স্ট 1 to 2 মিনিটের মধ্যে আমাকে রিসাসিটেট করতে হবে। তাহলে আমাকে আগে থেকে ওটিতে কাকে রাখতে হবে? একজন পেডিয়াট্রিশিয়ানকে রাখতে হবে, যেটা এখন মাস্ট। আর শুধু পেডিয়াট্রিশিয়ান এনআরপি জানবে তা নয়, ওখানে যে ওটি সিস্টার আছে সে জানবে, মানে যে এনআইসিইউ সিস্টার যে বেবি রিসিভ করবে সে জানবে, ওখানে যে অ্যানাস্থেটিস্ট আছে সে জানবে, যে গাইনিকোলজিস্ট সেও জানবে। সবাইকে এই রিসাসিটেশনটা জানতে হবে টু প্রিভেন্ট বার্থ অ্যাসফিক্সিয়া। ঠিক আছে? তাহলে এই কারণেই আমাদের হচ্ছে এনআরপির উপর এত জোর দেওয়া, বিকজ আলটিমেটলি আমাদের এমন কিছু বেবি তৈরি হচ্ছে যেটা সোসাইটির জন্য বার্ডেন। ওদের তো সেরিব্রাল পলসি মানে ওই যে তোর পারফিউশনটা ব্রেনে কম হলো, তারপর থেকে ওদের পুরো ব্রেনটাই ড্যামেজড, ওরা না কিছু বুঝতে পারবে না কিছু করতে পারবে। তো এটা হচ্ছে টু প্রিভেন্ট বার্থ অ্যাসফিক্সিয়া আমরা এনআরপি করব। আমাদের কাজ হলো কি এই ভেন্টিলেশনটাকে অ্যাসিস্ট করে দেওয়া, রিসাসিটেট করে দেওয়া, যাতে উইদিন 1 মিনিট ও বেবিটা ক্রাই করে। 1 মিনিটের বেশি যেই হয়ে যাবে তখনই বার্থ অ্যাসফিক্সিয়া হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এটা ফার্স্টে ধর একটা বেবি হলো, হয়ে সঙ্গে সঙ্গে ক্রাই করলো, তাহলে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন টু আস্ক ইজ যে ইজ দ্য বেবি ক্রাইং অর ইজ দ্য বেবি ব্রিদিং? ইফ দ্য আনসার ইজ ইয়েস, তাহলে আমি কি করব? যে হ্যাঁ বেবি বেরিয়েছে আর সঙ্গে সঙ্গে ক্রাই করেছে, তাহলে আমি কি করব? বেবিকে মায়ের কোলের ওপরেই রাখবো, মানে পেটের ওপর ওভার দ্য অ্যাবডোমেন রেখে আমি কি করলাম? ওভার দ্য অ্যাবডোমেন রাখলাম মানে কি স্কিন টু স্কিন কন্ট্যাক্ট আমি তখনই স্টার্ট করে দিলাম। এই স্কিন টু স্কিন কন্ট্যাক্ট আমি অ্যাটলিস্ট 1 মিনিট আমি রাখবই, বা তার থেকেও বেশি। তো স্কিন টু স্কিন কন্ট্যাক্ট করলাম মায়ের অ্যাবডোমেনের ওপরেই। আমি একটা মানে প্রথমে যে বেবিটাকে রিসিভ যে করছি না আমরা, একটা প্রি ওয়ার্ম টাওয়েলের মধ্যে করছি। এই প্রি ওয়ার্ম টাওয়েল আমরা কিভাবে ক্রিয়েট করব? দেখবি একটা রিসাসিটেশন কর্নার থাকে ওটির মধ্যে, যেখানে একটা ওয়ার্মার থাকে। ওয়ার্মারের দুটো মোড হয়, একটা হচ্ছে সার্ভো মোড আর স্কিন মোড, আর একটা হচ্ছে ম্যানুয়াল মোড। ঠিক আছে? ম্যানুয়াল মোডে এনআইসিউতে গিয়ে দেখালে ভালো ভালো বুঝতে পারতিস। ম্যানুয়াল মোডে আমরা রেখে 100% হিটার আউটপুট দিয়ে 20 মিনিট, মানে ডেলিভারি হওয়ার 20 মিনিট আগে আমরা প্রি ওয়ার্মড কিছু টাওয়েল, লিনেন কাপড় রেখে দেবো, যেটাতে আমরা বেবিটাকে রিসিভ করব, যেটা দিয়ে আমরা বেবিটাকে ড্রাই করব। ঠিক আছে? ওটা তখন স্কিন বা সার্ভো মোড নয়, কিন্তু ম্যানুয়াল মোড উইথ 100% হিটার আউটপুট অ্যান্ড ওয়ার্মিং ফর 20 মিনিটস। প্রি ওয়ার্ম লিনেনে আমি বেবিটাকে রিসিভ করলাম, বেবি ক্রাই করেছে, মাদারের অ্যাবডোমেনের ওপর বেবিকে দিয়ে দিলাম, আর একটা টাওয়েল দিয়ে আমরা কি করলাম? বেবিটাকে মুছে দিলাম। মুছে ওই যে তোর ওয়েট টাওয়েলটা হলো ওটাকে আমি ডিসকার্ড করে দিলাম। ডিসকার্ড করে এবার ওটির মতো চলছে। বেবিকে কি করব? টু ইনিশিয়েট ব্রেস্ট ফিডিং স্টার্টের জন্য বেবিটাকে রাখবো, বেবিটাকে মায়ের সাথে স্কিন টু স্কিনে রাখবো। অ্যান্ড ডিলেড কর্ড ক্ল্যাম্পিং কত মিনিট? 1 to 3 মিনিট। 1 to 3 মিনিট, তাহলে মিনিমাম 1 মিনিট পরে। সো ডিলেড কর্ড ক্ল্যাম্পিং এ কি হেল্প হবে? হ্যাঁ, তাহলে অনেকটা কিন্তু ব্লাড ওখান থেকে চলে যাবে। ঠিক আছে? আর প্রিটার্মের ক্ষেত্রে তো আরো বেশি করবো আমরা ডিলেড কর্ড ক্ল্যাম্পিং। তাহলে ডিলেট আমরা কর্ড ক্ল্যাম্পিং করবো। তাহলে এটা হচ্ছে আমাদের রুটিন কেয়ারের মধ্যে পড়লো, যে স্কিন টু স্কিন কন্ট্যাক্ট করলাম, ইনিশিয়েট ব্রেস্ট ফিডিং করলাম, আর কি করলাম? প্রোভাইডেশন অফ
ওয়ার্মথ মানে ওকে আমি ভালো করে ড্রাই করে দিয়েছি, আবার একটা ওয়ার্ম টাওয়েল দিয়ে ওকে ঢেকে দিয়েছি, মাদার আর বেবিকে। ঠিক আছে, এটা যদি নর্মাল ডেলিভারি হয় তাহলে নর্মাল, আর যদি ওটি মানে তোর সিজারিয়ান সেকশন হয় তাহলে ওটির মতো চলবে। এটা হলো আমার রুটিন কেয়ার। ঠিক আছে, এবার হচ্ছে ধর বেবিটা ক্রাই করলো না, ইজ দ্য বেবি ক্রাইং অর ব্রিদিং? তা ইফ দ্য আনসার ইজ নো, তখন আমি কি করব? তখন কিন্তু আমি বেবিকে সঙ্গে সঙ্গে মায়ের উপর রেখে আমি স্কিন টু স্কিন কন্ট্যাক্ট করব না, বিকজ এখানে আমার মেন প্রায়োরিটি কি, টু ইনিশিয়েট ব্রিদিং, কারণ ততক্ষণে আমার 1 মিনিটে ব্রেনে অক্সিজেন সাপ্লাই না হয়ে আমি স্কিন টু স্কিন কন্ট্যাক্ট করবো না, ব্রেনে অক্সিজেন সাপ্লাইটাকে আবার রেস্টোর করব। তাহলে আমি কি করব, ইমিডিয়েটলি ক্ল্যাম্প দ্য কর্ড, ক্ল্যাম্প অ্যান্ড কাট দ্য কর্ড, কর্ড ক্ল্যাম্প করে দিলাম ওখানেই, মানে ওটি টেবিলে কর্ড ক্ল্যাম্পিং হয়ে গেল। দেন প্লেস দ্য বেবি আন্ডার রেডিয়েন্ট ওয়ার্মার। এই যে প্লেস দ্য বেবি আন্ডার রেডিয়েন্ট ওয়ার্মার করলাম, এবার ওটা ম্যানুয়াল মোডে এতক্ষণ হয়েছে, তো ওটাকে আমি স্কিন মোডে করে দেবো। স্কিন মোডে কি হয়, ওখানে একটা মেটাল প্রোব থাকে যেটা আমি বেবির অ্যাবডোমেনের রাইট আপার অ্যাবডোমেনে লাগাবো। ঠিক আছে, তাহলে কি করবে, ওই স্কিন প্রোবটা কি করে, বেবির টেম্পারেচার মানে ইনফ্যান্ট যে টেম্পারেচার হয় ওটাকে মেজার করলো। তো সাপোজ টেম্পারেচার আছে 34°C, নর্মাল ইজ 36.5 to 37.5°C। তো এইটা হচ্ছে ও সার্ভো মোডে মেনটেন করবে। এবার ও দেখলো 34 আছে বেবি, ঠিক আছে, এবার ও হিটারকে সেটা বলবে যে ওর 34 আছে, অতএব সেই অনুযায়ী হিটার আউটপুট দিতে, যাতে ইনফ্যান্ট টেম্পারেচারটা হয়ে যায় ওই 36.5 to 37.5 এর মাঝখানে। ঠিক আছে, তাহলে আমরা কি করছি, বেবিটাকে ওয়ার্মিং এর ব্যবস্থা করে দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু বেবিটাকে কভার করব না, পুরো বেবিটা কিন্তু ওপেন থাকবে, কোনো কিছু দিয়ে আমি কভার করব না। তাহলে এটা হয়ে গেল, ওয়ার্মথ দিয়ে দিয়েছি। দেন আমি কি করব, পজিশনিং অফ দ্য বেবি। ঠিক আছে, পজিশনিং কিভাবে করব, শোল্ডার রোল দিয়ে দিলাম। ঠিক আছে, শোল্ডার রোল আমি শোল্ডার ব্লেডে দিয়ে দিলাম। দেন ওপেনিং অফ দ্য মাউথ অ্যান্ড ক্লিয়ারিং অফ দ্য এয়ারওয়ে। তাহলে আমি কি করব, মাউথটাকে ওপেন করব। এবার বলে দিচ্ছি, রুটিন সাকশনিং ইজ নট নিডেড, রুটিন সাকশনিং কিন্তু দরকার নেই। আমরা জাস্ট কি করব, একটা গজ পিস নিয়ে এটা ওয়াইপ করে দেবো। আচ্ছা, মাউথ অ্যান্ড নোজ, ফার্স্ট মাউথ দেন নোজ, এম কামস বিফোর এন। ঠিক আছে, এটা দিয়ে মনে রাখবি, ফার্স্ট মাউথ দেন নোজ। কেন মাউথ আগে আমি ক্লিয়ার করব, তারপরে নোজ? ধর বেবিটা তখন ব্রিদিং করেনি, এবার এটাকে আমি ক্লিয়ার করার পর বেবিটা ব্রেথ করে দিল, তাহলে নোজে যদি কিছু সিক্রেশন থাকতো, সরি, নোজটাকে যদি আমি আগে করি তাহলে মাউথে যদি কিছু সিক্রেশন থাকতো অ্যাসপিরেট করে দিত। তো প্রিভেন্ট দ্যাট অ্যাসপিরেশন আমরা আগে মাউথটাকে ক্লিয়ার করে দেবো, তারপরে নোজটাকে করব। ঠিক আছে, এই যে প্রত্যেকটা স্টেপ আমি করছি, বেবিটাকে ওয়ার্মিং করছি, পজিশনিং করছি, সাকশনিং করছি, ক্লিয়ারিং অফ এয়ারওয়ে করছি, প্রত্যেকটাতেই কিন্তু বেবির স্টিমুলেশন হচ্ছে। দেন আমি কি করব, বেবিটাকে ড্রাই করব। ড্রাই মানে ওই যা লেগেছিল তোর অ্যামনিওটিক ফ্লুইড যেগুলো লেগেছিল সেগুলোকে আমি ড্রাই করে ওয়েট টাওয়েলটা আমি ফেলে দিয়ে ওকে নিউ ড্রাই টাওয়েলে একটা রাখলাম, অ্যান্ড আবার রিপোজিশনিং করলাম। তারপরে কি করব, স্টিমুলেশন কিভাবে করব, জাস্ট পায়ের তলায় ফ্লিকারিং মুভমেন্ট, হালকা হালকা এরকম ফ্লিকারিং মুভমেন্ট করতে পারি, বা এরকম হ্যাঁ ট্যাপ করতে পারি। আর ব্যাকে হচ্ছে মানে ব্যাকে এইভাবে ঘুরিয়ে আমরা রাব করতে পারি, ব্যাক রাবিং। ঠিক আছে, এইভাবে স্টিমুলেশন করব। সো দিস আর দ্য ইনিশিয়াল স্টেপস অফ রিসাসিটেশন। এই ইনিশিয়াল স্টেপস করলেই ম্যাক্সিমাম বেবি ক্রাই করে দেয়, অ্যান্ড ইট উইল নট টেক মোর দ্যান 30 সেকেন্ডস। এই পুরো এতগুলো স্টেপস আমাকে উইদিন 30 সেকেন্ডস করতে হবে, উইদিন 30 সেকেন্ডস। অ্যান্ড উইদিন 30 সেকেন্ডস আমাকে আবার রিঅ্যাসেস করতে হবে। কিভাবে আমি রিঅ্যাসেস করব, প্রথমে তো দেখেছিলাম যে ইফ দ্য বেবি ক্রাইং অর ব্রিদিং নো ছিল, তাই তো, তাই আমি এই স্টেপসগুলো করেছি, ইনিশিয়াল স্টেপসগুলো। এবার রিঅ্যাসেসে কি দেখবো, যে ওর ব্রিদিংটা এস্টাবলিশড হয়েছে কিনা, অ্যান্ড হার্ট রেটকে আমি 1 মিনিট ধরে শুনবো, আমার তো টাইমই নেই। হার্ট রেট কিন্তু আমরা 1 মিনিট ধরে শুনবো না, আমার আরেকজন অ্যাসিস্ট্যান্ট লাগবে। আমি যখন এই স্টেপসগুলোর শেষের দিকে যাচ্ছি, সে স্টেথো বসিয়ে হার্ট রেটটা 6 সেকেন্ডের জন্য শুনে নেবে, দেন ইন্টু 10 করে দেবে, 60 সেকেন্ডে কত, বোঝা গেল? তাহলে হার্ট রেট দেখতে হবে যে ইফ দ্য হার্ট রেট ইজ 100 বিটস পার মিনিট অর মোর। যদি হার্ট রেট লেস দ্যান 100 বিটস পার মিনিট হয় অ্যান্ড যদি ইনঅ্যাডিকুয়েট ব্রিদিং থাকে, তাহলে উইল গো ফর দ্য নেক্সট স্টেপ, দ্যাট ইজ পজিটিভ প্রেশার ভেন্টিলেশন।
if heart rate is less than 60 beats per minute, heart rate এর জাস্ট দুটো মেজারমেন্ট, একটা হচ্ছে 60, একটা হচ্ছে 100। তাহলে if the heart rate is less than 100 beats per minute and inadequate breathing, then go for positive pressure ventilation. But if heart rate is less than 60 beats per minute, start chest compression. চেস্ট কম্প্রেশন আনাদার পার্ট, ওটা নেক্সট ক্লাসে, ঠিক আছে? এটা শুধু জেনে রাখি। তারপর আমরা পজিটিভ প্রেশার ভেন্টিলেশন স্টার্ট করব। পজিটিভ প্রেশার ভেন্টিলেশন কিভাবে স্টার্ট করব এটা আমরা দেখে নিয়েছি, সবাই অ্যাসেম্বল করে নিয়েছি। তাহলে প্রথমে আমরা করব পজিটিভ প্রেশার ভেন্টিলেশন উইথ রুম এয়ার। রুম এয়ার তার মানে আমরা অক্সিজেন ইনলেটের সাথে লাগাইনি, রিজার্ভার ব্যাগও অ্যাড করিনি, জাস্ট মাস্ক দিয়ে, মাস্কটা কই রে, দিয়ে আমরা দাঁড়িয়ে করব, বসে নয়। আমরা 10 ইনফ্লেশন দেবো, স্কুইজ 2 3, স্কুইজ 2 3, স্কুইজ 2 3, এরকম 10 বার। 10 বার মোটামুটি মানে তোর ওই 15 সেকেন্ডস মতো নেবে, ঠিক আছে? তার সাথে আমি কি দেখবো, অ্যাডিকুয়েট চেস্ট রাইজ হয়েছে কিনা। তো 10 ইনফ্লেশন অফ পিপিভি উইথ রুম এয়ারের পর আমি আবার রিঅ্যাসেস করব। রিঅ্যাসেস করব হোয়াট, ব্রিদিং অ্যান্ড হার্ট রেট, ঠিক আছে? যদি দেখা যায় যে ওর স্পন্টেনিয়াস রেসপিরেশন এস্টাবলিশড হয়ে গেছে, হার্ট রেট মোর দ্যান 100 বিটস পার মিনিট, তখন আমি আর পিপিভি করব না, ডিসকন্টিনিউ করে দেবো, ঠিক আছে? এবার ধর দেখলাম ওর অ্যাডিকুয়েট ব্রিদিং এস্টাবলিশড, হার্ট রেট মোর দ্যান 100 বিটস পার মিনিট হয়েছে, বাট তখনও ব্রিদিংটা হচ্ছে পুয়ার ড্রাইভ রয়েছে, ব্রিদিংটা হয়নি, আমি পিপিভি কন্টিনিউ করব। তখন কিন্তু আমি পিপিভি কন্টিনিউ করব। পিপিভি আরও আমি মানে টোটাল 1 মিনিটের জন্য কন্টিনিউ করব। যদি পিপিভি কারোর মোর দ্যান 1 মিনিট রিকোয়ার্ড হয়ে গেল, তার মানে আমি স্ট্যাম্প করে দেবো ওর বার্থ অ্যাসফিক্সিয়া হয়ে গেছে। 1 মিনিটের মধ্যে আমরা রেসপিরেশন এস্টাবলিশ করতে পারিনি, তাকে আমি স্ট্যাম্প করবো যে পিপিভি রিকোয়ার্ড ফর মোর দ্যান 1 মিনিট, মানে হচ্ছে বার্থ অ্যাসফিক্সিয়া। এবার ওকে পোস্ট রিসাসিটেশন কেয়ারে আমরা পাঠাবো, এনআইসিউতে। আর যদি দেখা যায় যে পিপিভি 10টা ইনফ্লেশনের পরেই ওর ব্রিদিং এস্টাবলিশড হয়ে গেছে, তাহলে আমরা ওকে পাঠাবো পোস্ট অবজারভেশনাল কেয়ারের জন্য। অবজারভেশনাল কেয়ারের জন্য আমার এনআইসিউতে পাঠানোর দরকার নেই, আমি জাস্ট ওকে আবার ওই মায়ের কাছে পাঠাবো, স্কিন টু স্কিন কন্ট্যাক্টে রাখবো, ইনিশিয়েট ব্রেস্ট ফিডিং করবো। এভরি 30 মিনিট আমি এই ব্রিদিং, হার্ট রেট, কালার অ্যান্ড অ্যাক্টিভিটি বাচ্চার এগুলোকে আমি মনিটর করব। 2 ঘন্টা আমি অবজারভেশনাল কেয়ারে রেখে মাদার অ্যান্ড চাইল্ডকে আবার কেবিনে পাঠাবো বা যেখানে ভর্তি আছে সেখানে পাঠাবো, ঠিক আছে? আজকে শুধু এইটুকু হবে, এটা ইনিশিয়াল স্টেপস, ঠিক আছে? একটা কেস সিনারিও দিয়েছে যে 34-year-old multipedous woman is admitted to the labor room in early labor. After some time, the membranes ruptured to reveal meconium stent amniotic. The meconium stent bolini ekhon. Eta dekh. A 28-year-old primigravida is admitted to the labor room in active labor. Her membranes have ruptured on the way to the hospital 2 hours back. The female attendant with the woman says that the amniotic fluid was clear amniotic fluid. In the labor room, the obstetrician notices that the cervix dilates progressively, and after 4 hours, a baby girl is born vaginally by vertex presentation. Now the baby is active and crying. As soon as the baby is delivered, she is received in a. তাহলে এবার কি করবি বল? The baby is active and crying. তাহলে কি করবি? না, the baby is active and crying. তাহলে is the baby breathing or crying? The answer is yes. তাহলে এবার কি করবি? স্কিন টু স্কিন। তাহলে ওকে তখন কি করবি বল? তাহলে বেবি ইজ রিসিভড ইন আ pre-wound towel, then placed on the mother's abdomen, এবার আরেকটা pre-wound towel দিয়ে ওকে ক্লিন করব। ওয়েট টাওয়েলটা আমি ডিসকার্ড করে দেবো, আর একটা নিউ টাওয়েল দিয়ে ওকে বাইরে থেকে কভার করে দেবো, অ্যান্ড আমরা স্কিন টু স্কিন কন্ট্যাক্টটাকে রাখবো। আর কর্ড ক্ল্যাম্প করবো কখন? ডিলেড কর্ড ক্ল্যাম্পিং আফটার 1 to 3 মিনিট, অ্যান্ড উইল ইনিশিয়েট ব্রেস্ট ফিডিং, ঠিক আছে? এটা হচ্ছে বেবি ক্রাই করেছে। নেক্সট হচ্ছে যেটা বলছিলাম, নেক্সট আমি এটার পড়ছি না, নেক্সট বলেছে যে মেকোনিয়াম স্টেন্ট আছে লাইকার, ঠিক আছে? তবে দেখ, ইমিডিয়েটলি আফটার বার্থ দ্য বেবি ইজ অবজার্ভ টু হ্যাভ মিনিমাল ব্রিদিং এফোর্টস অ্যান্ড পুয়ার টোন। যদি অক্সিজেনেশন না হয় মাসেলে, তাহলে বেবির টোনটাও তো আসবে না। মানে কি হবে, একটা ফ্লপি একটা নিউবর্ন হবে, ফ্লপি নিউবর্ন মানে ওর এগুলো তো ফ্লেক্স থাকে নিউবর্নের, এরকম থাকবে, তো ফ্লপি নিউবর্ন, সেটাকেই বলছে পুয়ার টোন। তাহলে তখন আমরা কি করব?
হ্যাঁ প্রথমে নো হয়েছে, তাহলে আমি ফার্স্ট স্টেপ কি করব? না প্রথমে কি করব? কর্ড ক্ল্যাম্প না করে আমি কি করে নিয়ে যাব? তাহলে প্রথমে কর্ড ক্ল্যাম্প করব, কর্ড ক্ল্যাম্প করে আফটার দ্যাট তারপরে প্লেস দ্য বেবি আন্ডার রেডিয়েন্ট ওয়ার্মারে আমি প্লেস করলাম, তারপর হ্যাঁ রেডিয়েন্ট ওয়ার্মারে দিলাম, সার্ভো মোডে দিয়ে দিলাম, তারপর পজিশনিং করব, হেডের পজিশনিং কিভাবে করব? শোল্ডার রোল এগেইনস্ট, হ্যাঁ ওটা শোল্ডার রোল দিলেই হয়ে যাবে। পজিশনিং করলাম, তারপর পিপিভি তো পরের স্টেপে, প্রথমে ইনিশিয়াল স্টেপস অফ রিসাসিটেশন, আমি একটা স্টেপ পেরিয়ে আর একটা দেবো না, না স্টিমুলেট লাস্ট স্টেপে ছিল। পজিশনিং হয়েছে, প্রথমে ওয়ার্মিং হয়েছে, ইয়েস, তাহলে পজিশনিং এর পর ওপেনিং দ্য এয়ারওয়ে এন্ড ক্লিয়ারিং অফ দ্য, হ্যাঁ হ্যাঁ মাউথ, তারপরে নোজ। এবার ওখানে আরেকটা জিনিস বলে দিয়েছে মেকোনিয়াম স্টেন্ট। মেকোনিয়াম স্টেন্টের ক্ষেত্রে আমরা দুটো আরো কোয়েশ্চেন করব, যে ইজ দ্য বেবি ভিগোরাস অর নট। ভিগোরাস মানে হচ্ছে অ্যাক্টিভলি ক্রাইং, অ্যাক্টিভলি ক্রাইং অ্যান্ড মানে ঠিকঠাক মাসেল টোন আছে, অ্যান্ড হার্টবিট ইজ মোর দ্যান 100 বিটস পার মিনিট, ঠিক আছে। যদি ভিগোরাসলি ক্রাইং হয় আমি ইনিশিয়াল স্টেপস বাকি বাচ্চাদের যেমন সেরকমই কন্টিনিউ করব। যদি ভিগোরাস না হয়, ঠিক আছে, ইন দ্যাট কেস কিন্তু আমি সাকশন করব উইথ সাকশন ক্যাথেটার অ্যান্ড আমি ইনটিউবেট করব বাচ্চাকে। ইনটিউবেট করব মানে আমি ল্যারিঙ্গোস্কোপ দিয়ে একটা এন্ডোট্রেকিয়াল টিউবকে পাস করাবো, পাস করে এন্ডোট্রেকিয়াল টিউবের মধ্যে দিয়ে সাকশন ক্যাথেটার ঢুকিয়ে সাকশন করতে করতে বার করব, ঠিক আছে, যদি বেবি ভিগোরাস না হয়। এটা হচ্ছে মেকোনিয়াম স্টেন্ট লাইকারের, ঠিক আছে। কতক্ষণ করব না, যতক্ষণ আমার মনে হচ্ছে যে আরো ফ্লুইড বেরিয়ে আসছে, ঠিক আছে। এটা হচ্ছে যদি মেকোনিয়াম স্টেন্ট লাইকার হয়। আর মানে মেকোনিয়াম স্টেন্ট লাইকার, তাহলে প্রথমে বললো যে মেকোনিয়াম স্টেন্ট লাইকার, এটা তোকে গাইনিক আগেই বলে দেবে যে মেকোনিয়াম আছে, মেকোনিয়াম আছে, এসো এসো। তো মেকোনিয়াম থাকলো মানেই যে বেবি ব্রিথ করবে না বা কোনো প্রবলেম হবে তা নয়, কিন্তু তাহলে আমাকে দেখে নিতে হবে যে বেবি ভিগোরাস আছে না ভিগোরাস নেই। ভিগোরাস না থাকলে তবেই আমি কিন্তু ল্যারিঙ্গোস্কোপ দিয়ে এন্ডোট্রেকিয়াল টিউব দিয়ে সাকশনিং করব। যদি ভিগোরাস না থাকে তাহলে আমি বাকি ফার্দার ইনিশিয়াল স্টেপস অফ রিসাসিটেশন ফলো করব। এই ড্রাই করাটাও কিন্তু ওয়ান টাইপ অফ স্টিমুলেশন, ঠিক আছে। তারপরে আমি এটাকে স্টিমুলেট করব কিভাবে? রিকারিং, হ্যাঁ, আর হচ্ছে ব্যাক রাবিং দিয়ে ইনিশিয়াল স্টেপস করব, ঠিক আছে। এটা উইদিন 30 সেকেন্ড। এটা আবার রিঅ্যাসেস কর, রিঅ্যাসেস করব কি? আমি তো ইনিশিয়াল স্টেপস করে নিয়েছি, এবার ওর ব্রিদিং এন্ড হার্ট রেট এস্টাবলিশড হলো কিনা রিঅ্যাসেস করব। তো হ্যাঁ, তার মানে তোর একজন অ্যাসিস্ট্যান্টকেও দরকার, একজন কাজ করছে আর একজন রিঅ্যাসেসমেন্ট করছে। তাহলে যদি 100 এর কম থাকে হার্ট রেট, কি করবি? এবার তুই বসে, আবার আরো দুজন আয় তো। আচ্ছা, এবার নেক্সট প্রবলেম হচ্ছে 25-year-old প্রিমি গ্র্যাভিডা উইথ নন প্রোগ্রেস অফ লেবার delivers a male baby at term gestation. Okay, the baby is limp মানে poor tone, not breathing and has a large caput রয়েছে। There is no meconium staining of liquor. The cord is cut immediately and the baby is placed under a radiant warmer. The baby is positioned using a shoulder roll to keep the airway open. A quick suction is done of the mouth followed by the suction of the nose. তারপর the nurse dries the baby with pre-warmed sheets and then removes the wet linen. The head is repositioned and brief stimulation done by flicking the soles of the baby. Now the baby is still not breathing. Reassessment হয়েছে after these initial steps. তাহলে তুই এবার কি করবি? The baby is still not breathing and heart rate is 70 beats per minute. You will start positive pressure, then start positive pressure ventilation. Start. এটা তাও হচ্ছে, এটা পুরো একটা, এই সিলটা কিরকম থাকবে, কি কি কভার করবে? হ্যাঁ, নট দ্য আইজ। এটা আরেকটু হবে যাবে, হ্যাঁ এরকম হবে, সি এর মতো। হ্যাঁ, এটা আরেকটু নামবে চিনের নিচে, এটা চিনের নিচে। হ্যাঁ, এটা হয়নি সিলিং, এরকম হয়ে গেছে, আবার এটাকে তোল। হ্যাঁ কর। When will you start positive pressure ventilation? এখানে কি বলেছে, কেস সিনারিওটা কি? After delivery the baby is not breathing, baby is limp, okay, there is a large caput, আর হচ্ছে যে we have already done the initial steps of resuscitation.
একটু ইনিশিয়াল স্টেপসটাই করতো। বেবি ইজ নট ব্রিদিং, বেবি ইজ লিম্প, ঠিক আছে, আফটার ডেলিভারি। তাহলে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন কি ছিল? ইজ দ্য বেবি ব্রিদিং অর ক্রাইং? দ্য আনসার ইজ নো। তাহলে তুই কি করবি? প্রথমেই পিপিভি স্টার্ট করবো। প্রথমে কি করব? ফার্স্ট হচ্ছে ইনিশিয়াল স্টেপস অফ রিসাসিটেশন। এবার ইনিশিয়াল স্টেপস অফ রিসাসিটেশন কি কি? বেবি হয়েছে, তুই রিসিভ করেছিস, তোর হাতে দিয়েছে, তুই পেডিয়াট্রিশিয়ান। এবার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে ইজ দ্য বেবি ক্রাইং অর ব্রিদিং? দ্য আনসার ইজ নো। বেবি ক্রাই করছে না, তুই কি করবি? তোর হাতে বাচ্চা, তুই কি কি করবি পরপর? After the delivery of the baby, we have seen that baby is not crying or breathing, baby is limp. Then what is your next step? You have received the baby in a pre-warmed linen. Then what will you do? No, will not check the airway breathing first. আমি এটা ধর ওটি টেবল, আমি বেবিকে রিসিভ করেছি ইন এ প্রি-ওয়ার্ম টাওয়েল, দেন আমি ফার্স্ট কি করব? After delivery of the baby is not crying or breathing, the baby is limp, মানে has a poor muscle tone. Then what is your next step? You have received the baby in a pre-warmed linen. কর্ড ক্ল্যাম্পিং। আমি যদি কর্ডটা ক্ল্যাম্প না করি, বেবিটাকে রাখবো কোথায়? মাদারের অ্যাবডোমেনের ওপরে রিসাসিটেট করব কি? তাহলে ফার্স্ট স্টেপ ইজ আর্লি কর্ড ক্ল্যাম্পিং। তারপর দেন না, উইল প্লেস দ্য বেবি আন্ডার এ রেডিয়েন্ট ওয়ার্মার। একটা রিসাসিটেশন কর্নার থাকে, সেটা একটা রেডিয়েন্ট ওয়ার্মার বেড থাকে। তাহলে আফটার ক্ল্যাম্পিং দ্য কর্ড উইল প্লেস দ্য বেবি আন্ডার রেডিয়েন্ট ওয়ার্মার। তারপর পজিশনিং করব ওর হেডটাকে। বজ্রটাকে কি বলে? শোল্ডার রোল। পজিশনিং করার পর শোল্ডারটা কোথায় প্লেস করব? মাথার নিচে। শোল্ডার ব্লেড কোথায়? শোল্ডার ব্লেডটা কোথায়? দেখা শোল্ডার ব্লেড কোথায়? শোল্ডার ব্লেড দেব। তাহলে কি হবে? কিভাবে এয়ারওয়ে ওপেন হবে?